কোথায় কোথায় আপনি এই দুর্নীতির অভিযোগে কমপ্লেন করেছেন? কি কি দুর্নীতি, আমরা আসছি, কোথায় কোথায় কমপ্লেন করেছেন আপনি আগে বলুন। আমি ভিজিলেন্স কমিশন, স্টেট ভিজিলেন্স কমিশনে কমপ্লেন করেছিলাম, তারপরে আমি অ্যান্টি কারাপশনকে কমপ্লেন করেছিলাম। অ্যান্টি কারাপশন থেকে ওরা ফাইলটাকে স্বাস্থ্য দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে একটা অ্যাড্রেস করে পাঠায়। তারপরে আমি ডিএমই স্যারকে চিঠি লিখেছিলাম, আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে চিঠি লিখেছিলাম। তারপরে যখন আমার মানে লাইভ থ্রেট, আমি হুমকি ফমকি পাই, তাহলে কলকাতা পুলিশ কমিশনারকে আমি একটা চিঠি লিখেছিলাম, জমা দিয়েছিলাম। তারপরে এইসব হওয়ার পরে যখন আমি এক্সপোজ করলাম ফিডিয়াতে সব ওনাকে করলাম, আমি দেখলাম কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। তারপরে আমি কালীঘাটে একদিন সমস্ত ডকুমেন্ট আমার 1000 পাতা নিয়ে আমি গেলাম। তখন মুখ্যমন্ত্রীর ওএসডি ছিলেন, ওনার সঙ্গে আমি দেখা করলাম, ওনাকে সমস্ত ব্যাপার বোঝালাম, চিঠিটাও দিলাম। জুলাই, আই থিঙ্ক 14 জুলাই হবে, 14 জুলাই 2023 সালে। তো আমি গেছিলাম, 14 জুলাই সানডে ছিল, আমি সানডে দিনে গেছিলাম, কালীঘাটে গেছিলাম। একেবারে উপরের স্তর পর্যন্ত, একেবারে মুখ্যমন্ত্রীর অফিস পর্যন্ত আপনি সবকিছু ডকুমেন্ট দিয়েছেন, আপনার কাছে আছেই ডকুমেন্ট। ওএসডি, হ্যাঁ, ওনার ওএসডি টাইটেল দাস কি একটা, এখন পুরো নামটা মনে পড়ছে না, যাই হোক ওএসডি ছিলেন, ওনার সঙ্গে আমি দেখা করলাম। দেখা করে অনেকক্ষণ বসলাম, ওয়েট করলাম, দেখা করলাম। তারপর উনি সব শুনলেন। প্রথমে তো উনি বললেন, আমি আপনাকে চিনি, আমি তো আপনার কাছে অনেক পেশেন্ট পাঠাই। তাই বললাম, ঠিক আছে, কিন্তু আজকে আমি এসছি, আমি আর ফরিয়াদি হিসাবে আপনার কাছে এসছি, আমার কিছু গ্রিভ্যান্স আছে, সেগুলো আমি জানাতে এসছি। তো উনি শুনলেন, উনি কাগজপত্র নথি আমি যে নিয়ে গেছিলাম, উনি সেগুলো নিলেন না, শুধু চিঠিটা নিলেন। উনি বললেন প্রয়োজন হলে, কেন উনি বললেন কি, এখানে আমি কালীঘাটে রিসিভ আপনাকে দিতে পারবো না, হয়তো আপনাকে নবান্নায় জমা দিতে হবে। তারপরে উনি বললেন কি, আমি আপনাকে ডেকে নেব। বাট তারপরে আমি আর কোনো, আমাকে বললেন আপনার মোবাইল নম্বর লিখে দিন, আমি ওখানে মোবাইল নম্বরও লিখে দিলাম, কিন্তু তারপরে এ হলো না। তারপরে আমি যখন কিছুই হয় না, যখন এই নানা রকম সমস্যা হওয়ার পরেও যখন আমাকে বসিয়ে দিল, আমার সার্ভিস ব্রেক করে দিল, তখন আমি অনারেবল চিফ মিনিস্টারকে আরেকবার বসিয়ে দিল মানে আমার সার্ভিস ব্রেক, আমি তো পেনশন পাবো না এতদিন সার্ভিস করে। এটা সন্দীপ ঘোষ পাওয়ারফুল লোক, আপনি এটা থেকে প্রমাণ হচ্ছে, কোনো কারণ নেই। আপনার ইচ্ছে হলে দেখুন, একটা লোককে আপনি চাইলে না, মানে আপনি উঁচু অফিসার, তো আপনি সাসপেন্ডও করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, আপনার হাতে অনেক ক্ষমতা থাকে মানুষের। উনি ওই ক্ষমতাকে মিসইউজ করেছেন এবং নিচের স্বার্থে ইউজ করেছেন। তা আমি তারপরে অনারেবল চিফ মিনিস্টার, এই 23-এ আমার জুলাই, এই যে জুলাই থেকে করলাম, জুলাই থেকে সেপ্টেম্বর অবধি ব্রেক হলো। অফিস পর্যন্ত পৌঁছাবার পর আপনার বিরুদ্ধে অ্যাকশন হলো, আপনার না, আমি সেটা বলবো না, কিন্তু এটার জন্য আমি সন্দীপ ঘোষকেই রেসপন্সিবল করব। জুলাই মাসে আমি ইনিশিয়েট করেছিলাম, এবার জুলাই থেকে সেপ্টেম্বর অবধি। এবার সেপ্টেম্বরে কি করে মাইরাকেল হলো, আমার কি করে অর্ডার হলো, পোস্টিং হলো, তারপরে আমি সেপ্টেম্বর মাসে আপনার ট্রান্সফার অর্ডার হলো। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকে আবার মেলে, ওনার যে অফিসিয়াল মেল আছে, মেল করলাম। মেল করে তারপরে আমি অনারেবল গভর্নরকেও একটা মেল করলাম। গভর্নরের তরফ থেকে মেলের একটা উত্তর এসেছিল যে উই রিসিভড ইউর কমপ্লেন অ্যান্ড উই উইল এক্সামিন। বেশ, আপনাকে একটু থামাই, আমরা সিকোয়েন্স অফ ইভেন্টসটা আমাদের দর্শকদেরকে বোঝাই। এটা শুধুমাত্র এটা একটা সামান্য ইন্টারভিউ নয়, আমরা এটা করছি তার কারণ এই মুহূর্তে সারা রাজ্যের নজর, সারা দেশের নজর যে তদন্তের ওপর রয়েছে, যেই তদন্ত এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেই তদন্তের, সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল যে কলেজের, সেই কলেজেরই একজন প্রাক্তন অফিসার, এবং যে সে অফিসার নয়, যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ওখান থেকে কিন্তু অন্য কলেজে ট্রান্সফার হয়েছেন, তিনি একের পর এক গুরুতর অভিযোগ আনছেন। যে অভিযোগগুলো আমরা যখন এই মুহূর্তে আমি এবং অহনা, আমার সহকর্মী, আমরা স্টুডিও বসে শুনছি, আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। এবং আমরা বারবার করে বলছি, একটা ক্যাভিয়েট দিই, এই সব অভিযোগ আক্তার সাহেবের। তিনি বারবার করে বলছেন তিনি দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে এই অভিযোগগুলো করছেন, তার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে বলে তিনি ক্লেম করছেন। এটা কিন্তু ভেরিফাই আজ তাক বাংলা এই মুহূর্তে করেনি। একটা কমপ্লেন্টের কপি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা টালা পুলিশ স্টেশনে তিনি জমা দিয়েছেন, এবং একটি পেটিশন তিনি আজ দাখিল করেছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সামনে। আগামীকাল সেটার হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা জানি না কি হবে। তিনি, তার কাছে অনেক তথ্য থাকতে পারে, কারণ তিনি একজন সিনিয়র অফিসার যিনি ওইখানে কাজ করেছেন, এবং সন্দীপ ঘোষের নেতৃত্বে যখন অ্যাডমিনিস্ট্রেশন চলছে তখন 2 বছর তিনি ওখানে কাটিয়েছেন। কিন্তু তার বক্তব্য, তিনি যেহেতু হুইসেল ব্লোয়ার, তিনি যেহেতু কারাপশনের কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, দুর্নীতির কথা সামনে বলেছেন, মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, তাই তাকে টার্গেট করা হয়েছিল, তার সার্ভিস ব্রেক করে দেওয়া হয়েছিল,
তাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রথমে লাইফ তো থ্রেটও একটু হ্যাঁ প্রথমে উনি খুব চেষ্টা করলেন, ওনার আর একজন খুব পাওয়ারফুল গডফাদার আছেন, তাকে দিয়ে আমাকে সাসপেন্ড করা হতে। এবার তার জন্য আমরা একে একে একাধিক আসি আমি একে একে আসি। এবার আপনি প্রথমে বললেন যে আপনি কিভাবে কার কার কাছে কমপ্লেনটা করেছেন, আমাদের দর্শক বন্ধুরা যারা প্রশ্ন করছেন তারা বুঝে গেলেন যে আপনি সিস্টেম মেনে নথিপত্র দিয়ে চিঠি লিখে হেলথ ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর অফিস, কলকাতা পুলিশ, রাজভবন সবাইকে কমপ্লেন করেছেন। এবার আপনি বলুন, আপনি যেটা আমাদেরকে জানালেন যে 2023 সালে সেপ্টেম্বর মাস নাগাদ, জুলাই মাসে আপনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে কমপ্লেন করেছেন বলে আপনি দাবি করলেন, সেপ্টেম্বর মাসে আপনার ট্রান্সফার হয়ে গেল, তাই তো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। এই যে আপনার বিরুদ্ধে কি কি অ্যাকশন এখনো পর্যন্ত ওখানে হয়েছে একটা একটা করে বলুন, এবং আপনার ডেথ থ্রেট কিরকম ভাবে এসেছে সেটাও জানান। প্রথমেই জুলাই মাসে যখন আমি এগুলো ওনার আগেনস্টে রিটেন কমপ্লেন দিলাম, তো আমাকে প্রথমে ফোনে মানে হুমকি আসে, ফোনে প্রাণ মারার হুমকি। তারপরে আমার মিসেসের আননোন নাম্বার থেকে এসেছিল, ওই নাম্বার থেকে আমি পুলিশকে কমপ্লেনও করেছিলাম ওই নাম্বার দিয়ে। আচ্ছা, তারপরে আমি শুনলাম আমার মিসেসের মোবাইলের ফোনে, এবার আমি তো অবাক হয়ে গেলাম কি আমার মিসেসের নাম্বার কোথা থেকে পেলো, তার ফোনে, তারপর আমার মেয়ের ফোনে। তো হঠাৎ আমার মাথায় এলো কি আমি হেলথ স্কিম, এবার হেলথ যে আমাদের হেলথের কার্ড হয় সেখানে এক্স্যাক্টলি সেখানে মোবাইল নাম্বার, আধার নাম্বার দেওয়া থাকে। আমার ভুল হলো, আমি আমার নাম্বার শুধু একটা নাম্বার যদি দিতাম, ওদের কলমে ওদের নাম্বারটা দিয়ে রেখেছিলাম, তো হয়তো রেকর্ড ছিল অফিসে, ওখান থেকে বার করে নিয়েছে। তো আমাকে মোরালি ডাউন করার জন্যে, ভেঙে দেওয়ার জন্যে, এবার একটা সত্যি আমি ডিসক্লোজ করব যেটা আপনিও জানেন না, কি এর জন্যে আমি কি স্যাক্রিফাইস করেছি এই লড়াইয়ের জন্য। আমাকে যখন হুমকি আসে, আমার পরিবারকে হুমকি আসে, তখন আমার বাড়ি থেকে আমাকে বলা হয় কি তুমি এটা কি করলে, আমাদের তুমি একবারও চিন্তা করলে না, আমাদের যদি আমার বাচ্চার কিছু হয়ে যায়। তখন আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে ম্যাক্সিমাম টাকা তুলে আমার পুরো ফ্যামিলিকে এই স্টেট থেকে অন্য স্টেটে শিফট করলাম। শুধু এই লড়াইটা লড়ার জন্য আমি বললাম আমি যেই জায়গা আছি আমি আর লড়াই ছাড়তে পারবো না। এটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমার বিবেকের কাছে আমি সবসময় পুরো পরিবারকে আমাকে অন্য স্টেটে শিফট করতে হলো কি যাতে আমি এই লড়াইটা লড়তে পারি। না, এখন নেই ওরা এখানে, এই লড়াইটা এখনো চলছে, যার জন্য আমি একা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমি সাহস পাচ্ছি দুটো জিনিস। আমি প্রশ্নটা করিনি, আমি সাহস পাচ্ছি দুটো জিনিসের জন্য। যেটা হতে পারে, যেটা অভিসন্ধি হতে পারে যে আপনি এই মুহূর্তে এত কথা বলছেন কারণ আপনার কোনো পলিটিক্যাল ব্যাকিং রয়েছে, আমার এরকম তো অভিসন্ধি হতে পারে। আমি পুরো অপলিটিক্যাল লোক, আমার পুরো ক্যারিয়ারে আমার কোনো পলিটিক্যাল কানেকশন নেই। উনি কয়েকটা ছাত্রদের যখন জীবন নষ্ট করলেন, আমি ইমাজিন করলাম এর মধ্যে কেউ যদি আমার সন্তান হতো তাহলে কি আমি ছেড়ে দিতাম এইটা। আর 2 নম্বর বায়োমেডিক্যাল ওয়েস্ট,